বিচারপতি জয় সেনগুপ্ত ব্যক্তিগত বন্ডে জামিন দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। পিয়ালির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর একমাত্র জামিন অযোগ্য ধারার প্রয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ, বাকি ধারার ক্ষেত্রে তদন্ত চলবে। পুলিশ সুপারের নজরদারিতে তদন্ত চলবে। আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করা যাবে না। 19 জুন পরবর্তী শুনানি। কি প্রতিক্রিয়া আপনার? পিয়ালি দাসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ যৌথভাবে চক্রান্ত করেছে। পিয়ালি দাসের একদিন পর্যন্ত তাকে যেভাবে কাস্টাডিতে রাখা হয়েছে সেটা সম্পূর্ণ অনভিপ্রেত, বেআইনি এবং একজন নারীর অধিকার বিরোধী। আমরা প্রথমেই বলেছি যে ঘটনা বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে হলো তাতে আমরা সন্তুষ্ট নয়, আমরা উচ্চতর আদালতে যাব। পিয়ালি দাস ওখানে নির্যাতিতা মহিলাদের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন, এবং আমরাও পিয়ালি দাসের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। পিয়ালি দাস নিয়ে আজকে প্রশ্নের মুখে পুলিশ। আদালত যেটা বলছে যে লঘুধারার মামলার নোটিশের টোপ দিয়ে গ্রেপ্তার, এর পেছনে কার মাথা কাজ করেছে, এর পেছনে কার পরিকল্পনা? রাজ্যকে প্রশ্ন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। নিম্ন আদালতের বিচারক বা পুলিশ নির্দেশ জানেন না, সুপ্রিম কোর্টের নির্দেশ জানেন না, প্রশ্ন বিচারপতি। দেখুন, আগে আমাদের একটা প্রচলিত কথা ছিল গন্ডারের চামড়া। আমার মনে হয় সেটার পরিবর্তে এখন আসবে পশ্চিমবঙ্গ পুলিশের চামড়া। আর কতবার পুলিশ তিরস্কৃত হবে, কত প্রশ্নের সম্মুখীন হবে। তৃণমূল কংগ্রেসের নির্দেশে যে কাজ করে চলেছে পুলিশ, এবং সাম্প্রতিককালে সন্দেশখালীতে তাদের যা ভূমিকা, এর থেকে বড় নিন্দনীয় আর কিছু হতে পারে না। এই ধরনের প্রতিহিংসা পরায়ণ সরকারের দাসত্ব করা থেকে আমার মনে হয় বিদ্রোহ করে দেওয়া। সন্দেশখালীতে এবার যাবতীয় অভিযোগ শুনতে অস্থায়ী শিবির বা ক্যাম্প খুলবে সিবিআই, সেখানেই জমা পড়বে, সেখানেই খতিয়ে দেখা হবে, তদন্ত করা হবে অভিযোগগুলোর সত্যতা। পাশাপাশি যাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এই ঘটনায়, তাদেরকে সেখানেই ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। মানে পুরো কলকাতার সিবিআই ক্যাম্প ওখানে। শুধু সত্য উদ্ঘাটন নয়, সিবিআইয়েরও একটা দায়িত্ব আছে সেখানকার মহিলাদের, যেহেতু তারা তদন্ত করছেন, তাদের নিরাপত্তার দিক থেকে সুনিশ্চিত করা। পুলিশ যেখানে সরাসরি আক্রমণ করছে সন্দেশখালীর মানুষের উপরে, তাদের জীবনের উপরে, যেখানে পুলিশ সহযোগিতার পরিবর্তে প্রমাণ লোভ এবং দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে যাতে বয়ান বদল করা যায় তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে গভীর রাতে, তো সেখানে সিবিআই এর কাছে হয়তো মনে হয়েছে তারা সেখানে ক্যাম্প করবেন, কিন্তু কোর্টের নির্দেশে তদন্ত চলছে। একমাত্র আদালত বলতে পারে, আর সিবিআই বলতে পারে তারা কিভাবে তদন্ত করবে। সন্দেশখালী প্রতিবাদীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা হয়েছিল। বসিরহাট আদালতে এমনই গোপন জবানবন্দি দিয়েছেন নির্যাতিতা। সন্দেশখালীর প্রকৃত চিত্রটা কি হয়েছিল এবং কি হতে চলেছে, কি হতে পারে, আজকে মানুষের কাছে সেটা উঠে এসেছে। তৃণমূল কংগ্রেস ফেক ভিডিও নিয়ে এসে সামনে কিছু মহিলাকে বয়ান বদল করতে বাধ্য করে, তাদের জবানবন্দি চেঞ্জ করতে বাধ্য করার পরিস্থিতি তৈরি করে করেছিল যে সামগ্রিক প্রক্রিয়া থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরাবে, সেটা তারা সফল হচ্ছে না। শেখ শাহজাহানের জমি দখল মামলায় 14 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যেমনটা জানা যাচ্ছে, এর মধ্যে জমি এবং টাকাও রয়েছে। শাহজাহানের পরিবারও তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর ইডি সূত্রে। এর সঙ্গে মহিলারা রাতের পর রাত জাগছে, পরপর 4 দিন সন্তুষ্ট এখনো বেরমজুর থেকে গাজীখালী, গ্রামে গ্রামে মহিলাদের বিক্ষোভ। এদের শাহজাহানের সম্পত্তি বাজেয়াপ্ত, 14 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত, পাশাপাশি পরিবারের দেখুন, তদন্ত প্রক্রিয়া চলছে। শাহজাহানের নামে বেনামে সম্পত্তি বাজেয়াপ্ত হোক, এটাই মানুষ চায় এবং এটাই করা উচিত বলেই মানুষ মনে করে। এখন শুধু শাহজাহানের করে কি হবে? শাহজাহান লুটটা তো একা করেনি, শাহজাহানের এই লুট অনুমোদিত ছিল, যাদের অনুমোদনে হয়েছে সেখানে পৌঁছেছে, সে সম্পত্তি বাজেয়াপ্ত হোক, এটাই গলি থেকে রাজপথ মানুষের দাবি। ঝাঁটা লাঠি নিয়ে এখনো মহিলারা রাত পাহারায়, পরপর 4 দিন সন্তুষ্ট সন্দেশখালীর একাধিক গ্রাম। বহু গ্রামকে তো পুরুষ শূন্য করে দেওয়া হয়েছে। পুরুষদের এর আগেই কিছু জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে চলে যেতে বাধ্য করা হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এনডিপিএস কেস দেওয়া হচ্ছে, মারধর করে হাত পা ভেঙে দেওয়া হয়েছে। তো এই পরিস্থিতির মধ্যে প্রথম থেকেই মহিলারা উঠে দাঁড়িয়েছেন। আজও তারা নিজেদের অবস্থানে একদম দৃঢ় আছেন যে কোনো অবস্থায় কাউকে আর তুলে নিয়ে গিয়ে তার জবানবন্দি বদল করে দেওয়া যাবে না, তার জন্য তারা রাত পাহারা দিচ্ছেন। পূর্ব মেদিনীপুরে সিবিআই এর অ্যাকশন। ভোটের মধ্যেই শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূল নেতাদের বাড়িতে সিবিআই হানা। 3 তৃণমূল নেতার বাড়িতে ভোট পরবর্তী হিংসায় হানা দিল সিবিআই। 3 তৃণমূল নেতার সিবিআই কখন কার বাড়িতে কিভাবে যাবে, কোথায় যাবে, কখন যাবে, তো সেটা তো সিবিআই বলতে পারে। রাজনৈতিক প্রতিহিংসার কথা যারা বলছেন তাদের মনে রাখা উচিত যে এটা ইউপিএ জমানার সিবিআই নয়, এটা পশ্চিমবঙ্গ সরকারের, মানে তৃণমূল সরকারের সিআইডি নয়। ফলে তারা তাদের মতো কাজ করছে, পুরোটাই আদালতের নজরদারিতে। প্রতিহিংসা মনে হলে আদালতে চলে যান। শীতলকুচিতে ফের মানে তৃণমূলের নেতাকে লক্ষ্য করে গুলি, কি বলছে?
পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে যত খুন হয়েছে তার 90% হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী, আর 90%-এর মধ্যে 100%-ই পরিবারের অভিযোগ হচ্ছে খুন আঙুলের তুলেছে তৃণমূল কংগ্রেসের দিকে, এবং তারা সিবিআই তদন্তের দাবি করছে। তার কারণ কি? যখন তৃণমূল কংগ্রেসের পরিবারের লোকেরাই সিবিআই তদন্তের দাবি করে, তার অর্থ এখানে কোনো আইনের শাসন নেই, এখানে পুলিশ নেই, পুলিশের নিরপেক্ষতা নেই, এটা সম্পূর্ণ জঙ্গলরাজ চলেছে। তো স্বাভাবিকভাবেই দুষ্কৃতীরা মনে করছে তাদের সরকার, দুষ্কৃতীদের সরকার, তারা তাদের মতো করে চালিয়ে যাচ্ছে। এখন তৃণমূল তো আর কোনো রাজনৈতিক কর্মীদের নেই, দখলদারির কিছু মুষ্টিবদ্ধ মানুষ সেখানে পুরো রাজনীতির ব্যবস্থাটা চালাচ্ছে, এসবই চলবে। ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেবের কল রেকর্ড ভাইরাল করলেন আপনাদের, অর্থাৎ বিজেপি প্রার্থী হিরণ। কল রেকর্ডে দেবের সাথে মহিলার চাকরির জন্য 9 লক্ষ টাকা দেওয়া নিয়ে কথোপকথন। রামপদ অর্থাৎ দেবের যিনি সহকারী, তাকে টাকা দিয়েও চাকরি মেলেনি বলে অভিযোগ মহিলার। খতিয়ে দেখবেন না, পুরো প্রক্রিয়াটাই একটা বিচার, পুরো প্রক্রিয়াটাই একটা কেনা বেচার ছিল। পুরো সমাজটাই এখন একটা খোলা বাজার হয়ে গেছে। তৃণমূলের আমলে সমস্ত সরকারি চাকরি বিক্রি হচ্ছে, প্রত্যেকটা মানুষের তার অভিযোগ, এবং এই অভিযোগ প্রতিষ্ঠিত জনগণ। তো সেখানে দেব বিচ্ছিন্ন থাকবেন কেন? তৃণমূলেরই লোক, তৃণমূলেরই সাংসদ, হিরণের কাছে এসেছে, ও ভাইরাল করেছে। ইন্ডিয়া জোট নিয়ে মমতার একটু সুরবদল শোনা যাচ্ছে। তিনি বলছেন ইন্ডিয়া জোট এলে বাইরে থেকে সমর্থন করার কথা তিনি বলছেন, কখনো বলছেন জোটে ছিলাম, বিভিন্ন রকম মন্তব্য। উনি কোথায় থাকবেন? উনি মাটিতে থাকবেন কি অন্তরিক্ষে থাকবেন উনি জানেন। এই নিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কোনো উৎসাহ নেই, বিজেপিরও কোনো উৎসাহ নেই। তবে যখনই নির্বাচন আসে তখনই শোনা যায় উনি হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী, বাঙালি মুখ, মহিলা মুখ। আবার নির্বাচন যখন কাছে চলে আসে তখন বলেন আমরাই হব নির্ণায়ক শক্তি, চাবি থাকবে আমার কাছে। এখন চাবি হারিয়ে গেছে, এই চাবি হারিয়ে যাওয়া থেকেই এই সমস্ত বিবৃতি উঠে আসছে। রোজভ্যালি কাণ্ডে ফাইনাল চার্জশিটে দেবের নাম সরাসরি অভিযুক্ত হিসাবে নয়, সংস্থার বার্ষিক এজেন্টস মিটিংয়ে উপস্থিত ছিলেন দেব ও সংস্থার কাজে উৎসাহ দিয়েছিলেন। রোজভ্যালির সাথে ক্রমশ যোগাযোগ স্পষ্ট হচ্ছে দেবের। কারণ রোজভ্যালির সঙ্গে যোগাযোগ স্পষ্ট তো অনেকেরই আছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেই সময় প্রত্যেকটা চিটফান্ডের সরাসরি যোগাযোগ ছিল। বহু নেতা তাদের মন্ত্রী তাদের মঞ্চ থেকে ভাষণ দিয়েছেন, বহু অনুষ্ঠানে তারা সামিল হয়েছিলেন। এখন তদন্ত চলছে, তদন্তের এই দীর্ঘসূত্রিতা মানুষকে কিছুটা ক্লান্ত এবং হতাশ করেছে। এই নিয়ে আর নতুন কি বলার আছে? পশ্চিমবঙ্গে সিপিএম কংগ্রেসের জোট ভালো ফলাফল করবে এমন দাবি করছেন ইয়েচুরি। তিনি বলছেন 300-র বেশি আসন পাবে, রাম মন্দির কোনো এফেক্ট করবে না। ইয়েচুরি বলছে রাম মন্দির ভোটে কোনো প্রভাব ফেলবে না। হ্যাঁ, আমি তো শুনেছি মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন পরবর্তীকালের প্রধানমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী, সীতারাম ইয়েচুরি স্বরাষ্ট্রমন্ত্রী। এটা ভারতবর্ষের মানুষ জানেন, এটা জেনেই ভোট দিচ্ছেন পশ্চিমবঙ্গের মানুষ। বলছি এর মধ্যে একটা বিষয় যে এই আবহে ইডির ক্ষমতা খর্ব করলো সুপ্রিম কোর্ট। তারা যেটা বলছেন যে অভিযুক্তকে সমনে সাড়া দিলে তাকে হেফাজতে নেওয়া যাবে না, বিশেষ আদালতে প্রথম সমন জারি করতে হবে, ইডি অভিযোগ দায়ের করা অবধি অভিযুক্ত গ্রেপ্তার না হলে পরে গ্রেপ্তার করা যাবে না। এই ধরনের বিভিন্ন তারা এগুলো নতুন কিছু না, কাউকে সামান দিয়েই তো গ্রেপ্তার করা হয়। যদি সামানটা যদি কোর্টের ফায়া হয়ে আছে তার মধ্যে নতুন কি হলো? এই সুপ্রিম কোর্টের এই অবস্থান অবজারভেশনটা কিছু মানুষ অন্যভাবে উপস্থাপিত করবার চেষ্টা করছে। যারা মনে করেছেন যে চুরি করে পার পেয়ে যাব, লুট করে আমাদের অধিকারটা প্রতিষ্ঠিত করে নেব, তারা করতে পারবে না। এখন সরাসরি না দিয়ে কোর্টের মাধ্যমে দেবে, কিন্তু তুলে নেবে, এটাই বলতে চাইছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী সম্পর্কে বেলাগাম মন্তব্য বলে তৃণমূল কমিশনে অভিযোগ করতে গিয়েছে। এবার আপনি কি বলবেন এই বিষয়ে? প্রার্থীপদ বাতিলের দাবি করতে পারেন, কমিশনে অভিযোগ করতেই পারেন, সে অধিকার তৃণমূল কংগ্রেসের আছে। কারণ ভারতবর্ষের সংবিধান, বিচার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন সেই অধিকার প্রত্যেক রাজনৈতিক দলকে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো এই অনভিপ্রেত অবস্থা কেন তৈরি হচ্ছে? এটা তো কাঙ্ক্ষিত নয়, এই পরিস্থিতি, এই শব্দবন্ধ, এ ধরনের বাক্যালাপ। কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করে চলেছে, যে ধরনের শব্দে আক্রমণ করে চলেছে, যে ভাষা ব্যবহার করেছে, তিনি রক্ত মাংসের মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন। তবে তার বক্তব্য একটু ভুলভাবে উপস্থাপিত হচ্ছে। তিনি এটাই বোঝাতে চেয়েছেন যে রেখা পাত্ররও যেরকম সম্মান আছে, রাজ্যের মুখ্যমন্ত্রীরও সেরকম সম্মান আছে, প্রত্যেক মহিলার একই সম্মান আছে। এটা তিনি বলতে চেয়েছেন, স্পিরিটটা নিতে হবে। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দিয়ে ফেস্টুন উলবেড়িয়ায় মনুষাতলায়, এবং তা নিয়ে জোর চাঞ্চল্য, কারাই পোস্টার টাঙিয়েছে, এখনো ক্লিয়ার না। দেখুন, বিজেপির অনেক কাজ আছে, আর আমাদের উলবেড়িয়ার প্রার্থী এর মধ্যেই তৃণমূলের কারণে চোটগ্রস্ত হয়ে তিনি কিভাবে নির্বাচনী প্রচার করছেন আপনারা জানেন। বিজেপির এত সময় নেই যে ওখানে এই ধরনের পোস্টার বানাতে যাবে, সব তৃণমূলের কাজ। তৃণমূল শেষ চেষ্টা করছে, মরিয়া হয়ে গেছে, বাঁচার চেষ্টা করছে, কোনোভাবে যদি দুর্গন্ত লোক করতে বাঁচানো যায়, সম্ভব নয়। মোহাম্মদ সেলিম বলেছেন বিজেপি মনে করেছিল উত্তরবঙ্গের হাওয়া দক্ষিণবঙ্গে নিয়ে আসবে, কিন্তু কোনো নির্দিষ্ট হাওয়া নেই, মানুষ কংগ্রেস এবং সিপিএম এর উপরই এবারে ভরসা রাখবে।
মোহাম্মদ সেলিম বলছে মানুষ কংগ্রেস এবং সিপিএম এর উপরই এবার ভরসা রাখবে। উনি এরকম বলেন, বলাটাই স্বাভাবিক। ওনার জায়গায় আপনি থাকলেও এই বিবৃতিই দিতেন। 2021 সালেও এই বিবৃতি দিয়েছিলেন, মানুষ শূন্য করে দিয়েছে। সাগর দিঘিতে চেষ্টা করেছিলেন, যে বোধের একটা সন্তান লাভ হয়েছিল অনেকদিন পরে, ছেলে হামাগুড়ি দিয়ে অন্যদিকে চলে গেছে। আর তারপরে নির্বাচন এসেছিল, ধূপগুড়ির উপনির্বাচন, মানুষ সেই বাইনারি সেট করা আছে। নওশাদ বলছে যে বাম কংগ্রেসের বিরুদ্ধে বিস্ফোরক নওশাদ বলছেন রাহুল সোনিয়া বাংলায় প্রচার করতে আসছে না, অধীরের হয়ে কেন্দ্রের থেকে কেউ আসেনি প্রচার করতে। এর থেকে বোঝা যাচ্ছে বাম কংগ্রেস তাদের সুবিধা করে দিচ্ছে। না, বাম কংগ্রেস তো এখানে তৃণমূলের সঙ্গে তলায় তলায় আঘাত করে নিয়েছে। তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সমঝোতা আছে দিল্লি। এখানে এরা ছায়াযুদ্ধ করবে, এখানে এরা ওই সুমো ডেসলারদের মতো লড়াই করছে, আর দিল্লিতে গিয়ে ডেরেক ওব্রায়ান আর সীতারাম ইয়েচুরি একসঙ্গে পদযাত্রা করছেন যে রাজনৈতিক নেতাদের প্রাতিষ্ঠানিক লুটকে আইন সিদ্ধ করতে হবে, এই দাবি নিয়ে। দেখা মানুষের হলদিয়ার সভাস্থল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, নন্দীগ্রামে আমায় অন্যায়ভাবে হারানো হয়েছে, এই হারের বদলা আমি নেবই। নিয়ে নিন বদলা, সামনে তো একদম খোলা মাঠ আছে। তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 2 লক্ষ ভোটে হারিয়ে দিন, বদলা হয়ে যাবে। নন্দীগ্রাম অ্যাসেম্বলি সেগমেন্টে লিড নিন, তাহলেই তো বদলা হবে। যেরকম আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল, আমরা বলছি আমরা বদলা নেব। আরামবাগে আমাদের গণনা কেন্দ্রে কি হয়েছিল মানুষের জানা, 1100 ভোটে আমরা হেরে গিয়েছিলাম। আমরা ওখানে 2 লক্ষ ভোটে তৃণমূলের প্রার্থীকে হারিয়ে দিচ্ছি, আমরা বদলা নিচ্ছি। উনিও এখানে বদলা নিন। তবে এটা বলি, তমলুক কেন্দ্রে বিজেপির প্রার্থী 2 লক্ষের বেশি ব্যবধানে জিতবেন, এবং নন্দীগ্রাম অ্যাসেম্বলি সেগমেন্ট থেকেও বিজেপি বড় লিড নিয়ে দেখিয়ে দেবে যে সূর্যগ্রহণ ছিল না সূর্যোদয় ছিল, অন্ধকার ছিল না চন্দ্রালোক ছিল, সবই বোঝা যাবে। লোডশেডিং এর অভিযোগ উঠেছে চন্দ্রিকান্ত। ওই বলে দিন। বলছি মানিকতলা উপনির্বাচন মামলা 2 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হবে যে নির্বাচন করা কবে সম্ভব, আদালতের নির্দেশ। আদালত নির্দেশ দিয়েছে, নির্বাচন কমিশন জানাবে। এখানে দল হিসেবে আমাদের কিছু বলার নেই। আমাদের প্রার্থী ওখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আবার বিধানসভায় যাবেন, জিতবেন। মানিকতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি জিতবে। ওভার তো ওভার। থ্যাংক ইউ।